দেখ, তোদের যেটা বলছিলাম যে সিলেবাস যেটা ছিল তার মধ্যে আমাদের, যাক আমি সিলেবাসটা বার করছি না, আগের দিনে এমনিতেই আমাদের অনেকটা হয়েছে, যেটা হচ্ছে আমাদের মৃত্তিকার গঠন এবং গ্রথনটা হয়েছে। আজকে আমরা মৃত্তিকার আর্দ্রতা যেটা, সেটা নিয়ে আলোচনা করবো। কোনো জায়গায় শুনতে না পেলে বা স্ক্রিনটা না দেখতে পেলে আমাকে বলবি, ঠিক আছে? তো এই মৃত্তিকার আর্দ্রতা কেন এত ইম্পর্টেন্ট, এটা আমাকে ভালো করে আগে জানতে হবে যে মৃত্তিকার আর্দ্রতার ব্যাপারটা কি, বা মৃত্তিকার মধ্যে যে জল রয়েছে সেই জলটা কেন এতটা ইম্পর্টেন্ট। নর্মালি তোরা জানিস যে মৃত্তিকার মধ্যে যে জলটা রয়েছে সেটা আমাদের উদ্ভিদ প্রজাতির জন্য বা আমাদের যে প্ল্যান্ট রয়েছে মানে উদ্ভিদ, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাদের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন খাদ্য তৈরি থেকে শুরু করে আরো বিভিন্ন কাজের জন্য কিন্তু খুব বিশাল পরিমাণে কিন্তু আমাদের দরকারি এই জলটা, ঠিক আছে? তাহলে এই জলটা শুধুমাত্র উদ্ভিদ ছাড়া কি আর কোনো জায়গায় দরকার নেই? আরো অনেক জায়গায় কিন্তু আমাদের এর কিন্তু গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বগুলোর জন্যই আমার কি করতে হবে, আমার কিন্তু এই জায়গাটা কিন্তু পড়তে হবে যে কেন মৃত্তিকার আর্দ্রতা আমি পড়বো। প্রথমত আমাদের এই মৃত্তিকার আদর একটা হচ্ছে উদ্ভিদের জন্য, সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে অণুজীব থাকে মাটিতে, বিভিন্ন ধরনের যে অণুজীব ওরা জানিস, বিভিন্ন ধরনের যে আমাদের সুবিধাজনক বলতে পারিস বা আমাদের ভালো যে অণুজীবগুলো থাকে, মাইক্রো অর্গানিজম, বিভিন্ন ধরনের ছোট ছোট জীব যেগুলো যেগুলো বিভিন্ন ধরনের কার্যকলাপ ঘটায়, সেই কার্যকলাপগুলো করার জন্য তাদের কিন্তু জলের দরকার হয় বা আর্দ্রতার দরকার হয়, ঠিক আছে? সেগুলো যদি না থাকে তারা কিন্তু সেখানে বেঁচে থাকতে পারবে না। আর তারা যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু মৃত্তিকার ক্ষেত্রে, মৃত্তিকার উর্বরা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেসব আমাদের ছোট 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 অণুজীবগুলো রয়েছে মাটির মধ্যে। তো সেইগুলো যদি না থাকে তাহলে কিন্তু মৃত্তিকার উর্বরা শক্তিটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে। তার জন্য কি দরকার না, মৃত্তিকার আর্দ্রতা থাকা দরকার, ঠিক আছে? তার দুটো হলো। তিনটা হচ্ছে আমাদের, ৩ নাম্বার হচ্ছে যে আমাদের মাটি গঠনকারী যে বিভিন্ন প্রক্রিয়াগুলো ছিল, ঠিক আছে? বিভিন্ন বিভিন্ন প্রক্রিয়া মাটি কিভাবে মানে মাটির কিভাবে গঠন হচ্ছে, সেই গঠনগুলো হওয়ার জন্য কি দরকার, আমার কিন্তু এই আর্দ্র জায়গাটা দরকার, বা বলতে পারি যে ময়েশ্চার বা আমাদের জল কিন্তু দরকার। যদি আমাদের আর্দ্র মাটি না হয়ে যদি মনে করো শুষ্ক মাটি হয়, তাহলে কিন্তু কি হবে, মৃত্তিকার গঠনটা কিন্তু খুব ধীর গতি হয়ে যায়। আমাদের যদি মৃত্তিকাটা যদি আর্দ্র না হয়, শুষ্ক হয়, তাহলে মৃত্তিকা তৈরির যে প্রসেসটা বা প্রক্রিয়াটা সেটা খুব ধীর হয়ে যায়। আমরা একটা পড়েছিলাম, যখন তোরা হয়তো পড়েছিলি আমার সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে হয়তো একটা জিনিস পড়েছিলি, যে আমাদের মৃত্তিকার বিভিন্ন ধরনের কি রয়েছে না, মৃত্তিকার বিভিন্ন ধরনের আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ উপাদান রয়েছে। তো মৃত্তিকার এই প্রত্যক্ষ উপাদানের মধ্যে একটা তোরা হয়তো পড়েছিলি যে মাটির গঠনের হার বলে একটা জিনিস পড়েছিলি। সেখানে একটা জিনিস দেখেছিলি যে আমাদের যেমন উষ্ণতা বৃদ্ধি হলে রাসায়নিক বিক্রিয়ার হারটা কি হয়, বৃদ্ধি হয়। তো আমাদের ভ্যান হপের একটা সূত্র ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পেলে মাটির যে আমাদের বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার হার, সেটা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে আমরা একটা জিনিস আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কিনা, যদি আমাদের মাটিতে যদি বৃষ্টিপাত বেশি হয় বা জলের পরিমাণ যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একদিক থেকে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে মাটির যে মানে গঠনটা, সেই গঠনটা কিন্তু দ্রুত হচ্ছে। তার মধ্যে আমাদের প্রক্রিয়াগুলো আমরা পড়েছিলাম যে ইলুভিয়েশন, সেগুলো আমরা দেখেছি। সেগুলো কিন্তু আমার মৃত্তিকার আর্দ্র না থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এছাড়া শুষ্ক মাটি অপেক্ষা আমরা দেখতে পাবো, শুষ্ক মাটি অপেক্ষা আর্দ্র মাটিতে, ঠিক আছে, শুষ্ক মাটি অপেক্ষা যদি আর্দ্র মাটি দেখি আমরা, তাতে কিন্তু কি দেখতে পাবো, আমরা আমরা কিন্তু সেখানে দেখতে পাবো যে খনিজের যে পরিমাণটা, বা বলতে পারি যে জৈব পদার্থের পরিমাণ, শুষ্ক মাটি অপেক্ষা কিন্তু আমাদের যে আর্দ্র মাটি, সে আর্দ্র মাটিতে কি হবে না, জৈব পদার্থের পরিমাণ, জৈব পদার্থ সেটা কিন্তু বেশি থাকবে। জৈব পদার্থ মানে কি, হিউমাস। হিউমাস কখন হবে না, যখন আমাদের উদ্ভিদের পাতা যেগুলো পড়ছে বা কোনো জীবজন্তু যেগুলো পড়ে আছে, মারা যাওয়া জীবজন্তু, সেগুলো যখন বিক্রিয়া ঘটবে এবং বিক্রিয়া ঘটার ফলে তারপরে আমাদের হিউমাসটা তৈরি হবে একদম উপরের স্তরে, যেটা প্রচন্ড মানে উর্বর হয়। তাহলে এই যে হিউমাসটা তৈরি হবে, সেটাকে তো জল দরকার, জল না হলে তো বিক্রিয়া হবে না। তাহলে এই জলটা কি হবে, এই জলটা যদি মাটিতে থাকে তবে যে কিন্তু আমার কি হবে, জৈব পদার্থটা ভালো পরিমাণে আমাদের কিন্তু তৈরি হবে। এছাড়াও যদি বৃষ্টিপাত না হয় বা যদি জল যদি না থাকে পর্যাপ্ত পরিমাণে, বা আর্দ্রতা যদি না থাকে মাটির মধ্যে, তাহলে আমাদের যে বিভিন্ন প্রক্রিয়া একটু আগেই বললাম, এলুভিয়েশন বা ধৌত প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, উপরের স্তরের যে খনিজগুলো, সেগুলো আস্তে 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 মাটির নিচের স্তরের দিকে আমাদের স্থানান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু কি হবে, বিলম্বিত হবে, মানে প্রক্রিয়াটা কিন্তু আমাদের কিন্তু আটকে যাবে, ঠিক আছে? সেই কারণে কিন্তু কি দরকার, আমার কিন্তু আর্দ্রতা কিন্তু খুব দরকারি একটা জিনিস, ঠিক আছে? এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, সেগুলো আমরা আস্তে 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 সব জানবো, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে মৃত্তিকার আর্দ্রতা
বা মৃত্তিকার আমরা যদি জল বলি, এগুলো আমার কিন্তু কিছু ভাগ রয়েছে, সেই ভাগগুলো আমার কিন্তু জানতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে। যে মৃত্তিকা আমাদের রয়েছে, মৃত্তিকার যে জল বা আর্দ্রতা রয়েছে, সেই জলের শ্রেণী বিভাগ আমরা দেখবো যে কত ধরনের জল আমরা দেখতে পাবো, ঠিক আছে, মৃত্তিকার মধ্যে যে জল আছে সেই জল আমরা কত ধরনের দেখতে পাবো। মনে রাখবি যে আমাদের একজন মৃত্তিকা বিজ্ঞানী ব্রিক্স বলে একজন বিজ্ঞানী ছিল, সে কিন্তু 1877 খ্রিস্টাব্দে কিন্তু কি করেছিলেন, তিনি কিন্তু মৃত্তিকার মধ্যে যে জল রয়েছে সেই জলগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছিলেন, ঠিক আছে, ব্রিক্স বলে একজন ছিলেন। ফার্স্ট হচ্ছে আমাদের গ্রেভিটেশনাল ওয়াটার, বা যেটাকে আমরা বলে থাকি মহাকর্ষীয় জল, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি গ্রেভিটেশনাল ওয়াটার, বা যেটাকে আমরা ইয়েতে বলছি, বাংলায় বলছি মহাকর্ষীয় জল। এই জলটা আরেকটা নাম রয়েছে, সেটা পরে বলছি। তাহলে গ্রেভিটেশনাল ওয়াটার নরমাল, এটা কিছু নেই। গ্রেভিটেশনাল ওয়াটার কিরকম না, গ্রেভিটেশনাল ওয়াটারটা হচ্ছে যে আমাদের বৃষ্টিপাত হলো বা কোনো জায়গায় তুষারপাত হলো, মানে তুষারপাত মানে তো জানি যে স্নোফল, সেটা বৃষ্টিপাত হলে সরাসরি মাটির তলে চলে যাবে, আর যদি স্নোফল হয় তাহলে সেই বরফটা আস্তে আস্তে গলে গলে জলে পরিণত হবে, তারপরে মাটির নিচে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে মানে আসবে ইনফিল্টারেট হয়ে, ঠিক আছে। তো এখানে মেন যে ভূমিকাটা যার থাকে সে হচ্ছে গ্রেভিটি বা অভিকর্ষ বা মহাকর্ষ, যে প্রধান ভূমিকা নেয় সে হচ্ছে গ্রেভিটি। তার জন্য এটাকে আমরা কি বলে থাকি, আমরা গ্রেভিটেশনাল ওয়াটার বলে থাকি। মানে ব্যাপারটা কিরকম হয় না, আমাদের যখন বৃষ্টির জল পড়ছে মাটিতে, তখন কি হচ্ছে, বা কোনো কারণে যদি সেচ কার্যের ফলে যে জলটা হয়, সেচের ফলে আমরা যেমন জলসেচ করি না জমিতে, তো তার ফলে কি হয় না, ওই জলটা আস্তে 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 মধ্যাকর্ষণ শক্তির টানে বা মহাকর্ষণ শক্তির টানে বলতে পারিস যে মাটির নিচে চলে যায়, ঠিক আছে। এবং নিচে নেমে কি হয়, এটা যদি আমি বলি যে এটা হচ্ছে আমার মৃত্তিকার উপরের স্তর, কোনো কারণে বৃষ্টিপাত হলো, ধর কোনো কারণে বৃষ্টিপাত হলে কি হবে, সেটা কিন্তু আমাদের আস্তে 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 নিচে কিন্তু আমাদের ইনফিল্ট্রেট করে যাবে, নিচে কিন্তু ইনফিল্ট্রেট করে যাবে। এবং সেটা যে কোথায় পৌঁছাবে, সেটা যে পৌঁছাবে একদম আপ টু আমাদের ভৌম জল, বা যেখানে আমাদের গ্রাউন্ড টেবিলটা রয়েছে, মানে ওয়াটার টেবিল যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে, ভৌম জলস্তর যেখানে রয়েছে, সেখানে এসে কিন্তু আস্তে 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 সেখানে কিন্তু জমা হবে নিচে মাটির তলায় যেখানে জল রয়েছে আমাদের, বুঝলেন। সেক্ষেত্রে এখানে কে ভূমিকা, মানে কার ভূমিকা প্রধান, এখানে ভূমিকা হচ্ছে গ্র্যাভিটির ভূমিকা প্রধান। তাহলে সেই জন্য এটাকে আমরা বলে থাকি গ্র্যাভিটেশনাল ওয়াটার, বোঝা গেল। তাহলে এই কারণে এটার আরেকটা নাম রয়েছে, সেটাকে বলা হয় অনেক সময় যে এটা হচ্ছে মুক্ত জল। কি বলা হয়, মুক্ত জলও বলা হয়, মুক্ত জল বা ফ্রি ওয়াটার বলা হয় এটাকে, ফ্রি ওয়াটার। মানে এখানে অন্য কারো ভূমিকা নেই, নর্মালি যেমন গ্র্যাভিটির টানে নিচের দিকে সব বস্তুই পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, একই রকম ভাবে এই জলটা কিন্তু নিচের দিকে চলে যায়। সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা অনেক সময় ফ্রি ওয়াটারও বলে থাকি, ঠিক আছে। এই জলটাই কিন্তু মাটি কিন্তু ধরে রাখতে পারে না, এই জলটাই কি করতে পারে না, মাটি কিন্তু হোল্ড করে রাখতে পারে না। এছাড়াও আমরা দেখতে পাবো যে এই জল যখন আমাদের বেশি থাকবে মাটিতে, ঠিক আছে, তখন কিন্তু কৃষিকাজ খুব একটা ভালো হবে না, ঠিক আছে। যদি প্রচুর পরিমাণে থাকে এই জলটা, তখন কিন্তু কৃষিকার্য খুব একটা ভালো হবে না। যদি টানা 3 দিন 4 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এত পরিমাণ জল দাঁড়িয়ে যাবে ওপরে, কৃষিকাজ কিন্তু খুব একটা ভালো হবে না, ঠিক আছে। এই জলটার উপরে নির্ভর করে কি কি জিনিস, মাটির গ্রথন, ঠিক আছে, এছাড়াও আরো উষ্ণতা, এইগুলো কিন্তু এই জলটার উপরে নির্ভর করছে। গ্র্যাভিটেশনাল ওয়াটার সিম্পল মনে রাখবি, গ্র্যাভিটেশনাল ওয়াটার হচ্ছে বৃষ্টিপাতের ফলে যে জলটা পড়ছে মাটিতে, সেই জলটা কিন্তু আমাদের মধ্যাকর্ষণ শক্তির টানে বা মহাকর্ষীয় শক্তির টানে নিচের দিকে চলে আসছে, এবং সেটা ভৌমজল যেটা রয়েছে আমাদের মাটির তলে সেখানে এসে জমা হচ্ছে, বাস সিম্পল। এইটা একটা নাম হচ্ছে মুক্ত জল। এটা হলো 1 নম্বর ভাগ, যেটাকে বলছি আমরা মুক্ত জল। সেকেন্ড আমাদের যেটা রয়েছে, এই মুক্ত বা মহাকর্ষীয় জলের পরে আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কি না, হাইগ্রোস্কোপিক ওয়াটার বলে একটা ওয়াটার রয়েছে। কি রয়েছে, হাইগ্রোস্কোপিক ওয়াটার বা শোষিত জল বা আকর্ষিত জল, বাংলায় যদি বলিস শোষিত জল বা আকর্ষিত জল, শোষিত বা আকর্ষিত জল, বা ইংলিশে যদি আমরা এটাকে বলি তাহলে হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, ঠিক আছে। তাহলে হাইগ্রোস্কোপিক ওয়াটার বা এই জলটাকে আমরা কি মানে কোন জলটাকে আমরা শোষিত জল বা আকর্ষিত জল বলবো। তো এখানে আকর্ষিত জল বা শোষিত জল বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস এখান থেকে বুঝতে হবে, যেটা তোদের মানে একদম ডাইরেক্ট সিলেবাসে বলা নেই, সেটা হচ্ছে আমাদের কিনা এখানে একটা জিনিস তোরা মনে রাখবি, সেটা হচ্ছে একটা আমাদের ইয়ে রয়েছে, কি বলে তোর মাটির আর একটা ভৌত ধর্ম হচ্ছে কি না, মাটির সংহতি বলে একটা ভৌত ধর্ম রয়েছে, ঠিক আছে। সেইটা বুঝতে পারলে এই জিনিসটা ভালো বুঝতে পারবি। মাটির সংহতি ব্যাপারটা কি সেটা বুঝতে হবে, তাহলে যে করে এটা ভালো বুঝতে পারবি। তো মাটির সংহতি বলতে
মাটির মধ্যে যে কণাগুলো রয়েছে, তোদেরকে আগের দিনে আমি পড়েছি মাটির গঠনের ক্ষেত্রে, সেখানে আমরা বলেছি যে প্রত্যেকটা জিনিসের একটা একটা কণা রয়েছে। যদি আমরা বেলে মাটি বলি তাহলে সেখানেও আমরা দেখেছি যে আমাদের কি রয়েছে না, কণাগুলো অনেক বড় বড় হয়। যদি আমরা কাদা মাটি বলি বা আমরা যেটাকে ক্লে বলছিলাম, সেখানে কণাগুলো অনেক সূক্ষ্ম হয়। তাহলে এই কণাগুলো পরস্পরের সঙ্গে আঁকড়ে থাকার বা ধরে রাখার বা জুড়ে থাকার যে আমাদের কি বলবো যে অবস্থা বা বলতে পারি যে প্রক্রিয়া বা যে প্রসেস বা যে বল, সেটাকে আমরা কি বলে থাকি, আমরা মাটির সংহতি বলে থাকি। কি বললাম বোঝা গেল? মানে যে বলের দ্বারা বা যে টেন্ডেন্সির দ্বারা, ঠিক আছে, একটা টেন্ডেন্সি রয়েছে না প্রত্যেকটা কণা নিজের মধ্যে জুড়ে থাকা বা একটা আরেকটার মধ্যে একটা আরেকটার সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকা। ঠিক আছে, এখানে ধর একটা কণা রয়েছে মৃত্তিকা আর একটা কণা রয়েছে, এরা পরস্পরের সঙ্গে কিন্তু আটকে থাকবে। ঠিক আছে, এবারে যে বল দ্বারা আটকে থাকছে বা যে টেন্ডেন্সির জন্য তারা আটকে থাকছে, ঠিক আছে, তাকে আমরা মাটির সংহতি বলছি। এবারে এই সংহতিটা আবার দুটো হয়, একটা হচ্ছে সংশক্তি কোহেশন, একটা হচ্ছে সংশক্তি বা কোহেশন, সংশক্তি বা কোহেশন, আর একটা হচ্ছে এর সঙ্গে একটা মনে রাখবে সেটা হচ্ছে অ্যাডহেশন। ঠিক আছে, ADHESION, অ্যাডহেশন বা যেটা আমরা বাংলায় বলে থাকি আসঞ্জন। খুব ইম্পর্টেন্ট দুটো শক্তি, বিভিন্ন এক্সামও কিন্তু পড়ে থাকে এটা। একটা হচ্ছে কোহেশন, একটা হচ্ছে আমাদের অ্যাডহেশন। কোহেশন বলতে আমরা কি বুঝবো? কোহেশন বলতে তোদের যেটা আমি মাত্র বললাম সেটা হচ্ছে কোহেশন, যে মাটির যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো পরস্পর আকর্ষণের ফলে কি হচ্ছে না, পরস্পর আকর্ষণের ফলে একে অপরের সঙ্গে যে জুড়ে থাকছে, সেই জুড়ে থাকার ক্ষমতাকে আমরা কি বলছি, আমরা বলছি তার কোহেশন। তাহলে দুটো কোণা, ধর আমি বলছি পাশাপাশি দুটো কোণা রয়েছে, সেটা বেলে মাটি হোক আর আদার্স যে কোনো মাটি হোক, প্রত্যেকটা কোণার আরেকটা কোণার সঙ্গে জুড়ে থাকার একটা কি রয়েছে, টেন্ডেন্সি রয়েছে। তাহলে একটা কোণা আরেকটা কোণার সঙ্গে যখন জুড়তে চাইবে তখন তাকে আমরা কি বলবো, কোহেশন বলবো। বা জুড়ে থাকলে যে শক্তির জন্য জুড়ে থাকছে তাকে আমরা কোহেশন বলবো। মানে আমাদের মৃত্তিকার কণাগুলো যখন পরস্পরের সঙ্গে জুড়ে থাকে তাকে কোহেশন বলছে। আর অ্যাডহেশনটা কিন্তু একটু অন্যরকম। অ্যাডহেশনটা কিরকম হয়? অ্যাডহেশনটা হচ্ছে যে আমাদের মৃত্তিকার যে জল বা বলা ভালো যে জলীয় বাষ্প মৃত্তিকার মধ্যে থাকছে, সেটা কি করে, সেটা এই সমস্ত কণাগুলোর গায়ে কিন্তু লেগে থাকে। আমি যদি এটা একটা কণা ধরি, তাহলে মৃত্তিকার মধ্যে যে জলীয় বাষ্প বা যে জল রয়েছে সেটা কিন্তু কি হবে, এর গায়ে কিন্তু খুব হালকা একটা লেয়ার ভাবে কিন্তু কি থাকবে, প্রত্যেকটা কণার গায়ে কিন্তু সূক্ষ্মভাবে কিন্তু এরকম ভাবে একটা লেয়ার তৈরি করে দেয়। প্রত্যেকটা যে আমাদের কণা রয়েছে মৃত্তিকা পাশাপাশি যে কণাগুলো, সেই কণাগুলোর চারিপাশে কিন্তু ধীরে 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 কি থাকে, আমাদের কিন্তু আটকে থাকে, আমাদের কিন্তু ধীরে ধীরে আটকে থাকে। তো এই যে আটকে থাকার ক্ষমতা, কণার চারিদিকে এই যে জলবিন্দু বা জলীয় বাষ্পের যে আটকে থাকার ক্ষমতা বা আটকে থাকার টেন্ডেন্সি বা প্রবণতা, তাকে আমরা কি বলছি, তাকে আমরা অ্যাডহেশন বা আসঞ্জন বলছি। বোঝা গেল কি বললাম? যখন দুটো কণার মধ্যে ওই শক্তিটা কাজ করবে, পরস্পর জুড়ে থাকার শক্তিটা বা আকর্ষণ করার শক্তিটা, তখন দুটো কণার মধ্যেই হবে, তখন তাকে আমরা কি বলবো, কোহেশন বলবো। আর অ্যাডহেশন হচ্ছে আমাদের মৃত্তিকা কণা আর একটা ধর আদার্স মানে জলবিন্দু হতে পারে বা জলীয় বাষ্প হতে পারে, যখন এর গায়ে আটকে থাকছে কোন শক্তির দ্বারা, কোন একটা শক্তির দ্বারা, সেই শক্তিটাকে আমরা কি বলবো, অ্যাডহেশন বা আসঞ্জন বলবো। বোঝা গেল? তাহলে এই যে পৃষ্ঠদেশে আমার জলীয় বাষ্পটা আটকে থাকছে প্রত্যেকটা কোণার গায়ে, তো এই প্রক্রিয়াটাকে আমরা আসঞ্জন বলে থাকি। ঠিক আছে, এবারে এইটা আমি কেন বললাম, তার কারণ এই যে শোষিত জল বা আকর্ষিত জল আমি বলছি তোদেরকে, এই আকর্ষিত জলটা অ্যাকচুয়ালি তাহলে কিসের জন্য হয়, এই অ্যাডহেশন যে প্রক্রিয়া বা আসঞ্জন যে প্রক্রিয়া, তার ফলে কি হবে না, প্রত্যেকটা যে কণা, সে কণা বা মৃত্তিকার কণা তার গায়ে কিন্তু আমার জল বা জলীয় বাষ্প কিন্তু কি থাকে না, কিছুটা পরিমাণও কিন্তু আটকে থাকে। এই জলটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি, আমরা শোষিত জল বলে থাকি। বোঝা গেল কি বললাম? তাহলে শোষিত বা আকর্ষিত জল তোকে যদি বলে বা হাইগ্রোস্কোপিক যদি তোকে ওয়াটার বলে, তাহলে তুই বলবি যে আমাদের মৃত্তিকা এবং জৈব যে পদার্থের কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর চারিপাশে আমাদের জলের একটা পাতলা আবরণ থাকে। ঠিক আছে, এবং এই আবরণটা কেন তৈরি হচ্ছে, তার কারণটা হচ্ছে এই মৃত্তিকার অ্যাডহেশন যে প্রক্রিয়া বা অ্যাডহেশন যে শক্তি বা অ্যাডহেশন প্রসেস, তার জন্য কিন্তু এটা হয়ে থাকে। এবং তার ফলে আমরা দেখতে পাবো যে মৃত্তিকার যে কণা, সেই কণার পৃষ্ঠদেশে একটা আকর্ষণ তৈরি হয়। এই আকর্ষণ বা এই শক্তির ফলে কি হবে, এই জল বা জলীয় বাষ্প তাদের গায়ে আটকে থাকে। এটাকে আমরা কি বলছি, আমরা শোষিত বা আকর্ষিত জল বা হাইগ্রোস্কোপিক ওয়াটার বলছি। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এই জলটা এমন একটা জল, এটা তো একদম পুরোপুরি ভাবে জলের মতো নয়, এটা অ্যাকচুয়ালি জলীয় বাষ্পের মতো। ঠিক আছে, কি হলো এটা? আচ্ছা,
তাহলে এক্ষেত্রে এটা জলীয় বাষ্পের মতো বা জলীয় বাষ্পই বলতে পারিস তোরা, ঠিক আছে। তাহলে এই যে জলটা বা এই যে জলীয় বাষ্পটা, এটা কিন্তু সহজে কিন্তু কি করা যায় না, এই মৃত্তিকার কণা থেকে আলাদা করা যাবে না। গ্র্যাভিটেশনাল যে ওয়াটারটা, এই ওয়াটারটা জল, এটা টোটালি কিন্তু জলের মতনই নিচে নেমে যাচ্ছে, তুই কিন্তু আলাদা করতে পারবি চাইলেই। কিন্তু এই যে মৃত্তিকা কোণার গায়ে যে জলটা লেগে আছে, এই জলটা কিন্তু সহজে তুই কিন্তু আলাদা করতে পারবি না, সহজে কিন্তু আলাদা করতে পারবি না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এটাকে আলাদা করা কিন্তু নির্দিষ্ট কিছু পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে। যদি আমরা কোনো একটা চুল্লিতে, যেখানে আগুন জ্বলছে চুল্লিতে, সেখানে যদি আমরা এইখানে যদি মাটিটাকে আমরা যদি রেখে দিই, ঠিক আছে, আমরা যদি মাটিটাকে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এই জলটা কিন্তু অনেক সময় মানে বাইরে হয়ে যায় আর কি, বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে। বা অনেক সময় মাটিকে কি করতে হয়, প্রায় 100°C তাপমাত্রায় গরম করলে কি হয়, এই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জলটা কিন্তু সহজে কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে না, সহজে, ঠিক আছে, সহজে কিন্তু গ্রহণ করতে পারে না, কারণ এই জলটা এমন ভাবেই থাকে যেটা কিন্তু আলাদা করা যায় না খুব একটা। বোঝা গেল? এটা হচ্ছে শোষিত জল বা আকর্ষিত জল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 3 নাম্বার যেটা রয়েছে, এরপরে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৈশিক জল। কৈশিক জল একটা প্রক্রিয়ায় রয়েছে, কৈশিক প্রক্রিয়া, আর তার ফলে যে জলটা উঠে আসে সেটাকে আমরা বলে দিই কৈশিক জল, বা ইংলিশে যদি আমরা বলি তাহলে হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার একটা আমাদের প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াটাকে বলা হয় কৈশিক প্রক্রিয়া। কৈশিক প্রক্রিয়া, কৈশিক প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া রয়েছে, ক্যাপিলারি অ্যাকশন বলে। তো সেই প্রক্রিয়ার ফলে এই জলটা আমরা দেখতে পাবো। এই জলটা আমরা কখন দেখতে পাবো এবং কোথায় দেখতে পাবো? ব্যাপারটা হচ্ছে যে আমরা কি হয় না, আমাদের মাটির, তোরা একটা জিনিস জানিস, তোদেরকে আমি আগের দিনও বলেছিলাম, যেটা যে মৃত্তিকার যে কণাগুলো, সেই কণাগুলো যখন পাশাপাশি পাশাপাশি অবস্থান করে, তারা পরস্পরের সঙ্গে কি থাকে না, একটা বন্ধন দ্বারা আটকে থাকে। এবারে এই কণাগুলোর মাঝে কিন্তু কি থাকে না, গ্যাপ থাকে। এই কণাগুলোর মাঝে কি থাকে, অনেক কিন্তু গ্যাপ থাকে। এই কণাগুলোর মাঝ বরাবর কিন্তু প্রচুর গ্যাপ থাকে, ঠিক আছে। আমি আগের দিন বলেছিলাম, এগুলো কি বলা হয়, পোরোসিটি বলা হয়, বা সছিদ্রতা বলে থাকি আমরা, এগুলোকে পোরোসিটি বা সছিদ্রতা বলে থাকি। এবারে এই যে গ্যাপটা আমার যে তৈরি হচ্ছে, এই যে গ্যাপগুলো তৈরি হচ্ছে, এই গ্যাপগুলো তৈরি হয়ে, আমি এক সেকেন্ড দাঁড়া, আরো একটা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবি জিনিসটা। এরকম ভাবে যখন গ্যাপটা তৈরি হচ্ছে, এবারে এরকম ভাবে যে সাজিয়ে থাকবে এরকম কোনো মানে নেই, এরকম থাকতে পারে, যেমন খুশি থাকতে পারে। তাহলে এমন ভাবে গ্যাপটা তৈরি হলো যে দেখা গেল যে এদের মধ্যে একটা সরু নল বা সরু পাইপের মতো একটা চ্যানেল তৈরি হয়ে গেল। একটা সরু নল বা সরু পাইপের মতো একটা চ্যানেল তৈরি হয়ে গেল, বা এখানে হতে পারে এরকম ভাবে এসে এদিকে হয়ে এদিকে হয়ে এদিকে একটা চ্যানেল তৈরি হয়ে গেল, একটা সরু চ্যানেল তৈরি হলো, বা একটা টিউব, একটা পাইপের মতো সরু চ্যানেল তৈরি হয়ে গেল। তখন কি হয়, তখন কিন্তু আমার নিচের স্তরে যে জলটা থাকে, সেই জলটা মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে নিচ থেকে উপর দিকে এই চ্যানেল বরাবর আস্তে 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 উপর দিকে উঠতে থাকে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় কৈশিক প্রক্রিয়া, এবং এর ফলে কি হয়, আমাদের এই ওপরের স্তরটা যদি শুষ্ক হয়েও যায়, নিচের স্তর থেকে এই কৈশিক প্রক্রিয়ায় এগুলোকে বলা হয় কৈশিক নল বলা হয় এগুলোকে, ঠিক আছে, বা সরু নলের মাধ্যমে এই নিচের যে স্তরের জল ওপরে উঠে মৃত্তিকার ওপরের স্তরকে কিন্তু শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। কি বললাম, যে মৃত্তিকার যে কণাগুলো আছে, এই কণাগুলো যদি এমন ভাবে অবস্থান করে যে কণাগুলোর মধ্যে আমাদের এরকম কোনো চ্যানেল তৈরি হচ্ছে, বা কোনো এরকম পাইপ বলতে পারি যে নল, সরু নলের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে। এবারে দেখা গেল কি না, উপরের স্তরটা একেবারে শুকনো বা ড্রাই হয়ে গেছে, কোনো কারণে শুকনো হয়ে গেছে। তখন কি হবে, এই নিচের স্তরে যেখানে জল রয়েছে মৃত্তিকার, সেখান থেকে আস্তে 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 আমাদের মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে নিচ থেকে উপরের দিকে এই সরু নলগুলোর মাধ্যমে জল কিন্তু এই নিচ থেকে উপরের দিকে উঠে উপরের স্তরটাকে কিন্তু ভিজে বা সিক্ত করে দেবে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় কৈশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন, এবং এর ফলে উপরের স্তরে যে জলটা আসবে খুব সামান্য পরিমাণে, সেটাকে আমরা কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার বলা হয়। এর একটা ভালো উদাহরণ তোদেরকে দিলে তোরা বুঝতে পারবি। সেটা হচ্ছে যে কখনো দেখবি যে আমাদের আগে যখন, এখনো হয়তো রয়েছে বাড়িতে, হেরিকেন যদি থাকে বাড়িতে, ঠিক আছে, দেখবি, বা যদি কোনো লম্ফ থাকে, ঠিক আছে, তো সেখানে কি হয়, বা অনেক সময় প্রদীপ যদি হয়, সেক্ষেত্রেও বুঝতে পারবি যে আমাদের পুরো তুলোটাকে পুরোপুরি ভেজানোর দরকার নেই। যদি যদি আমাদের প্রদীপ হয়, লম্বা সলতেটা করবি, সলতেটার একদিকটা কি করবি, তেলে ডুবিয়ে রাখবি। তুই সকালবেলা উঠে দেখবি পুরো সলতেটাই ভিজে গেছে। যদি লম্বা, অনেক অনেক লম্বাও হয়, তাও তুই দেখবি কি হয়েছে, তুই একদিকটা হয়তো তেলে ডুবিয়ে রেখেছিস এই দিকটা, কিন্তু তুই দেখবি সকালে উঠে যে এই পুরো সলতেটা কি হয়ে গেছে, পুরো ভিজে গেছে।
বা হেরিকেনের ক্ষেত্রেও সেম আমরা দেখতে পাবো, যদি আমরা কি করি না সলতে যেটাকে বলে থাকি আমরা, বিভিন্ন ধরনের যে সলতে গুলো হয় সেগুলো যদি ডুবিয়ে রাখি আমরা কেরোসিনের মধ্যে, তুই দেখতে পাবি যে কেরোসিনের ওপরটা হয়তো কি রয়েছে না শুকনো রয়েছে, আর বাকি অংশটা হয়তো কি হয়েছে, বাকি অংশটা হয়তো কেরোসিনের মধ্যে তুই কি করেছিস ডুবিয়ে রেখেছিস, বাকি অংশটা কি করেছিস কেরোসিনের মধ্যে হয়তো ডুবিয়ে রেখেছিস। তুই দেখতে পাবি যে একটা নির্দিষ্ট টাইম পর আস্তে 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 কি হবে, নিচ থেকে আস্তে আস্তে ওপর দিকটা ভিজতে শুরু করবে ওই কেরোসিনের জন্য, ঠিক আছে। তো এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি ওই কৈশিক প্রক্রিয়ার জন্যই হয়ে থাকে, ঠিক আছে। এই কৈশিক প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি হয় কি জন্য না, এটা হচ্ছে পীড়ন, বা আমরা বলতে পারি যে ওই কি বলে সারফেস টেনশন যেটাকে বলা হয়, বাংলায় কি বলে জানি না, ও পীড়নই বলে সম্ভবত, পীড়ন বা পৃষ্ঠটান যা কিছুটা বলা হয়। তো সারফেস টেনশনের জন্য কি হয় না, আমাদের ওই কণাগুলোর মাঝে, আমাদের মৃত্তিকার ক্ষেত্রে কণাগুলোর মাঝে কি হয় না, আমাদের এই গ্যাপ তৈরি হয় এবং একটা নলের মতো তৈরি হয়, তার মাধ্যমে জলটা উপর দিকে উঠতে থাকে। তো কৈশিক প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া যেটা কিন্তু মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে, এটা মাথায় রাখবি। আর তার ফলে যে জলটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, আমরা কৈশিক জল বলবো। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাকে। আচ্ছা, এবারে নেক্সট রয়েছে আমাদের এই তিনটে মেন, এছাড়া আরো কয়েকটা রয়েছে, একটু একটু জেনে নেয়। এবার সংযুক্ত জল রয়েছে, ওই তিনটে জলে হচ্ছে মেন। এবার সংযুক্ত জল বা যেটাকে আমরা বলে থাকি কি না, আমরা বলে থাকি কন্টিনেন্ট ওয়াটার, ঠিক আছে, কন্টিনেন্ট ওয়াটার। তো এটা কি রকম না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাসায়নিক গঠনের জল। সংযুক্ত জল যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে রাসায়নিক গঠনের জল। ব্যাপারটা কিরকম একটু বলছি আমি, দাঁড়া। রাসায়নিক গঠনের জল। তো এই যে আমাদের রাসায়নিক গঠনের জল বলছি, এটা এটা কি কারণে হয়, এটা আমাদের রাসায়নিক বলের মাধ্যমে কি হয়, এই জলটা কিন্তু আবদ্ধ হয়, এই জলটা কিন্তু আবদ্ধ হয়। বিভিন্ন ধরনের যে আমাদের খনিজ রয়েছে, ধর লোহা, সিলিকা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের জল মিশ্রিত অক্সাইডে এই জল অবস্থান করে। মানে আমাদের এই যে বিভিন্ন ধরনের খনিজগুলো আমরা বলছি না, লোহা, সিলিকা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তাহলে এই সমস্ত আমাদের খনিজের যে অক্সাইড গুলো হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই অক্সাইডে কি হয়, এই জলটা আমাদের রাসায়নিক জল হিসাবে অবস্থান করে। এই জলটা তুই এমনিতে পাবি না, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই জলটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই জলটা আমাদের কি হয় না, এই জলটা কিন্তু আমাদের মাটির মধ্যে আবদ্ধ থাকে, এবং এই জলটাকে তুই যদি নিষ্কাশিত করতে চাস, মানে মাটি থেকে আলাদা করতে চাস, এটা কিন্তু প্রচুর তাপ দিতে হবে, তবে যে কিন্তু এটা আলাদা হবে, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের মৃত্তিকার ক্ষেত্রে, খুব সামান্য মাইনর ইম্পর্টেন্ট, সেই জন্য একটু মনে রাখবি, জাস্ট আমি তোকে বলে দিলাম ব্যাপারটা আর কি, ঠিক আছে, এটা মাথায় রাখবি। আচ্ছা, এবারে আমাদের এই মৃত্তিকার ক্ষেত্রে আমরা কি দেখলাম না, আমরা দেখলাম যে এই সমস্ত জলগুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে মৃত্তিকার ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস আমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে, যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তা সত্ত্বেও আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে মৃত্তিকার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো, যে আমাদের বালি যে মাটিটা হয়, মানে যে মাটিতে বালির ভাগটা বেশি থাকে, বা বালি মাটি বলতে পারি বা বেলে মাটি বলতে পারি আমরা, ঠিক আছে, যেটা আগের দিনে বলছিলাম যে স্যান্ড, স্যান্ড যদি বেশি থাকে, বেলে মাটি বা বালি মাটি, এই বালি মাটির যে কণাগুলো আমাদের কি হয়, গ্রথনটা অনেক আমাদের কি হয় না, আমাদের কিন্তু গ্রথনটা অনেক মোটা হয়, মানে এর যে কণাগুলো সেই কণাগুলো অনেক বড় হয়, বালির যে কণাগুলো। তার ফলে কি হয় না, জল ঢাললে জল সহজে কিন্তু নিচে কিন্তু আমাদের অনুশ্রাবণ প্রক্রিয়ায় বা পরিশ্রবণ প্রক্রিয়ায় বা ইনফিল্টারেট হয়ে নিচের দিকে চলে আসে, চুইয়ে কিন্তু নিচের দিকে চলে আসে, ঠিক আছে। তাহলে এর ফলে কি হয়, এর ফলে এই বালি মাটিটা কিন্তু প্রায় সময় কি থাকে না, শুষ্ক থাকে, শুকনো থাকে, ঠিক আছে। তাহলে এই জন্য এই বালি মাটিকে বা বেলে মাটিকে আমরা কি বলে থাকি, ভৌত শুষ্ক মাটি বলে থাকি, ভৌত শুষ্ক মাটি বলে থাকি, ভৌত শুষ্ক মাটি বলে থাকি। বা ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে ফিজিক্যালি ফিজিক্যালি ড্রাই সয়েল, ইংলিশে বললে ফিজিক্যালি ড্রাই সয়েল, আর বাংলায় বললে ভৌত শুষ্ক মাটি বলে থাকি। কেন? তার কারণটাই হচ্ছে যে বালি মাটিতে আমাদের কি হয় না, বালি মাটিতে আমাদের জল একদম নিচে চলে যাওয়ার জন্য উপরের স্তরে কিন্তু আর্দ্রতা থাকেই না বা ভিজে থাকে না, মাটিটা শুকিয়ে যায়, যার ফলে এটাকে আমরা ভৌত শুষ্ক মাটি বলছি। আমরা তো জানি বালির জল ঢালে সরাসরি নিচে চলে যায় খুব তাড়াতাড়ি, তাহলে উপরটা কিন্তু শুকনো থাকে, জন্য আমরা বালিকে বলে থাকি ভৌত শুষ্ক মাটি। সেকেন্ড হচ্ছে আমাদের আর্দ্র মাটির মধ্যে কি হয় না, জলের লবণের মাত্রা যদি বেশি হয় তাহলে উদ্ভিদ গ্রহণ করতে পারে না। যদি মাটিটা আর্দ্র হয়, ধর মাটিটা কি রয়েছে, আর্দ্র রয়েছে, কিন্তু ওই মাটিটাতে বা ওই আর্দ্র মাটির জলের মধ্যে আমাদের কিন্তু লবণটা বেশি রয়েছে, কি রয়েছে, লবণের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে। ভালো করে শুনবি, আর্দ্র যে মাটিটা বা ভিজে যে মাটিটা, সেই মাটিটাতে জল আছে কিন্তু জলে লবণের পরিমাণটা বেশি আছে, তাহলে সেই লবণাক্ত মাটিটাকেও কিন্তু কি করতে পারবে না, উদ্ভিদ কিন্তু গ্রহণ করতে পারবে না, লবণাক্ত মাটি কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারবে না। তো সেই জন্য আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। তোদেরকে বলতেই পারে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কি,
তাহলে তোরা বলবি যে সারিবৃত্ত শুষ্ক মাটি হচ্ছে মেনলি লবণাক্ত মাটিটাকে বোঝানো হয়, যে মাটিতে লবণতার পরিমাণ বেশি থাকার জন্য উদ্ভিদ কিন্তু সেটাকে, সেই জলটাকে শোষণ করতে পারে না, এটাকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মাটি, বা ইংলিশে বললে ফিজিওলজিক্যাল আমাদের ড্রাই সয়েল। ঠিক আছে, এটা যেমন ছিল আমাদের কি, এটা ছিল আমাদের ফিজিক্যালি ড্রাই সয়েল, এটা হচ্ছে ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল। ঠিক আছে, মাথায় রাখবে এটা। আচ্ছা, এরপর আরেকটা কনসেপ্ট বলে দিই, এটা আমি পরে একটু পরেই পড়াবো আরো ভালো করে, সেটা হচ্ছে যে মুমূর্ষু বিন্দু বলে একটা কথা রয়েছে, বা উইল্টিং পয়েন্ট, উইল্টিং কোএফিসিয়েন্ট বলে আলাদা করে পড়াবো, তারপর জেনে রাখি এখানে হালকা করে। উইল্টিং পয়েন্ট বা উইল্টিং কোএফিসিয়েন্ট বলে একটা জিনিস রয়েছে। উইল্টিং পয়েন্ট বা বাংলা যদি বলি তাহলে মুমূর্ষু বিন্দু। মুমূর্ষু বিন্দু মানে হচ্ছে, মুমূর্ষু মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমি মুমূর্ষু রোগী ধরার কথাটা শুনেছি। মুমূর্ষু রোগী বা মুমূর্ষু কথাটা মানে হচ্ছে যে যেটার মানে বেঁচে থাকার শেষ লক্ষণটুকু আস্তে আস্তে শেষ হয়ে গেছে, এরকম ব্যাপার আর কি, মানে বেঁচে থাকার শেষ লক্ষণটুকু নেই আর কি। ঠিক আছে, তাহলে মুমূর্ষু বিন্দু মৃত্তিকার ক্ষেত্রে কখন বলবো আমি, না আমি বলবো যে যখন মাটিতে জল যদি ঠিকঠাক করে সরবরাহ না হয়, মাটিটা রয়েছে, মাটিতে জল যা ছিল সেটা শুকিয়ে গেছে, মাটিতে জল আর নতুন করে অ্যাড হচ্ছে না, মাটিতে জল কিন্তু নতুন করে যুক্ত হচ্ছে না। এক্ষেত্রে কি হবে, একটা সময় আসবে যখন মাটিতে এই জলটা শুকোতে 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 এমন একটা পয়েন্ট চলে আসবে, যে পয়েন্টটার পর উদ্ভিদ আর কোনোভাবেই ওই মাটি থেকে জল পাবে না। উদ্ভিদটি আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে আমাদের কিন্তু মারা যাবে, সেটা কিন্তু আস্তে আস্তে মানে নুয়ে যাবে, তারপরে মারা যাবে। ঠিক আছে, তো এই যে পয়েন্টটা, যে পয়েন্টে এসে উদ্ভিদটা জল আর পেলো না, আর জল না পাওয়ার জন্য সে কিন্তু আস্তে 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 সে আমাদের মারা গেল উদ্ভিদটা, সেটাকে আমরা কি বলে থাকি, মুমূর্ষু বিন্দু বা উইল্টিং পয়েন্ট। বোঝা গেল, মানে মাটিতে জল সরবরাহ যদি না হয়, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে বা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে দেখা যাবে যে আমাদের কিন্তু ওই উদ্ভিদটার কিন্তু আর বাঁচানো যাচ্ছে না উদ্ভিদটাকে, তো সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, উইল্টিং পয়েন্ট বা মুমূর্ষু বিন্দু বলবো। বোঝা গেল, তো এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবারে আরো কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো আমাদের একটু করে জানতে হবে। ঠিক আছে, দাদা এক সেকেন্ড, দাদা তোদের এখান থেকে এক সেকেন্ড দেখে কি আছে এখানে। আচ্ছা, তোদের এই যে জলের যে ভাগগুলো আমি বললাম, এই ভাগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, এই প্রথমে যে ভাগগুলো আমি বললাম, এই কৈশিক জল বা আমাদের শোষিত জল, আকর্ষিত জল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা বলে থাকি যে এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল বিভিন্ন ধরনের মানে জল বলতে পারি আমরা আর কি। ঠিক আছে, বা ভৌত জলও বলতে পারি। আর একটা ভাগ করা হয় কিসের ভিত্তিতে, না আর একটা ভাগ করা হয় জৈবিক শ্রেণীবিভাগ। ঠিক আছে, কি বলা হয়, জলের জৈবিক শ্রেণীবিভাগ। ঠিক আছে, এটা মাথায় রাখবি যে আমাদের যে জল রয়েছে মাটির মধ্যে, সে মাটির জলের যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে একটা বললাম ওই ভৌত ভাবে করা হয় থাকে, আরেকটা করা হয় কি না জৈবিক ভাবে। তাহলে এটা আমি জৈবিক ভাবেটাও কয়েকটা জেনে রাখি, যে ক্ষেত্রে পরীক্ষা যদি দিয়ে দেয় যে মৃত্তিকার জৈবিক জলের শ্রেণীবিভাগগুলি লেখো, বা মাটির জলের জৈবিক শ্রেণীবিভাগ। ঠিক আছে, মাটির জলের জৈবিক শ্রেণীবিভাগগুলো উল্লেখ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে লিখতে হবে বায়োলজিক্যাল যে ক্লাসিফিকেশন গুলো। ঠিক আছে, এটা সিম্পল কিছু নেই, এটাকে আবার তিনটে ভাবে ভাগ করা হয় জৈবিক শ্রেণীবিভাগ। এটা হচ্ছে কিসের না, মৃত্তিকার জলের, মৃত্তিকার জলের জৈবিক শ্রেণীবিভাগ। ঠিক আছে, আগেরটা ছিল আমাদের ভৌত ভাবে আর কি, এটা হচ্ছে আমাদের জৈবিক ভাবে। তো প্রথমত হচ্ছে আমাদের কি না, প্রথমত হচ্ছে প্রাপ্য জল, প্রাপ্য জল বা যেটাকে বলছি আমরা অ্যাভেলেবল ওয়াটার, অ্যাভেলেবল ওয়াটার। দুয়ে হচ্ছে অপ্রাপ্য জল, অপ্রাপ্য জল বা যেটাকে বলে থাকি আনঅ্যাভেলেবল। আর হচ্ছে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জল, প্রয়োজনের অতিরিক্ত জল, অতিরিক্ত জল বা যেটাকে আমরা কি বলছি, আমরা বলছি এটাকে হচ্ছে সুপার ফ্লাওয়াস। ঠিক আছে, সুপার ফ্লাওয়াস। তাহলে এই তিনটে প্রাপ্ত জল বা অ্যাভেলেবল ওয়াটার বলতে আমরা কোনটাকে বুঝবো, প্রাপ্ত জল বা অ্যাভেলেবল ওয়াটার বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে মাটির মধ্যে যে জলটা রয়েছে, সেই জলটা উদ্ভিদ আমাদের কি করছে না, উদ্ভিদ কিন্তু আমাদের সংগ্রহ করতে পারছে। ঠিক আছে, আমাদের যে জলটা মাটির মধ্যে থাকছে, সেই জলটা আমরা কিন্তু উদ্ভিদ কিন্তু সংগ্রহ করতে পারছে, কিন্তু তার পরিমাণটা কিন্তু কম। অ্যাকচুয়ালি এই প্রাপ্য জল হচ্ছে ওই যে বললাম না, কৌশিক প্রক্রিয়া বা কৈশিক প্রক্রিয়ায় যে জলটা আমাদের উপরের অংশে আসছে, সেই জলটা যেটা উপরের অংশে আসছে,
সেটা কিন্তু কি হচ্ছে না, উপরের অংশে মৃত্তিকার কণা কিন্তু ধরে রাখছে। তো সেই জলটাই অ্যাকচুয়ালি আমাদের কি জল না, আমাদের প্রাপ্য জল, বা বলতে পারি যে আমাদের হচ্ছে অ্যাভেলেবেল ওয়াটার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কি হয়, মৃত্তিকার যে কণাগুলো, সেই কণাগুলোর ফাঁকে ওই জলটা আটকে থাকে, যার ফলে আমাদের উদ্ভিদের যে মূল, সেই মূল কিন্তু সহজেই আমাদের মৃত্তিকার নিচে কিন্তু কি করে, মৃত্তিকার নিচে প্রবেশ করে ওই জলটা কিন্তু সংগ্রহ করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি, প্রাপ্য জল বলে থাকি বা অ্যাভেলেবেল ওয়াটার। বোঝা গেল, মানে যে জলটা আমাদের মৃত্তিকার কণার বিভিন্ন যে গ্যাপ গুলো, মানে পোর স্পেস যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, সছিদ্রতা, সেখানে আমাদের আটকে থাকছে, সেই জলটাকে কিন্তু কি করতে পারছে, উদ্ভিদ সহজেই কিন্তু সংগ্রহ করতে পারছে। তো সেটাকে আমরা বলে থাকি প্রাপ্য জল। বোঝা গেল, মানে আমাদের যখন দেখবি খুব বৃষ্টিপাত হচ্ছে, তো ঠিক আছে, ভালোভাবে যখন বৃষ্টিপাত হলো, তখন কিন্তু কয়েকদিন ধরে মাটিটা যদি ভিজেই থাকে, ঠিক আছে, তখন কিন্তু মাটি কি করে না, মাটি কিন্তু ওই উপরের স্তর থেকে খুব ভালোভাবে কিন্তু জলটা পেয়ে থাকে। এছাড়াও কৌশিক প্রক্রিয়ার মাধ্যমে যদি জলটা উপরে উঠে আসে, সেখান থেকে কিন্তু তারা কিন্তু জলটা পেয়ে থাকে। ঠিক আছে, এটাকে প্রাপ্য জল বলছি। আনঅ্যাভেলেবল যে ওয়াটার বা অপ্রাপ্য জল বলতে কোনটা, এই জলটা অ্যাকচুয়ালি হচ্ছে গাছ হচ্ছে এটাকে নিতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে অপ্রাপ্য জল, মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে এই জলটা গাছের পাওয়ার কথা কিন্তু গাছ নিতে পারছে না। কেন, তার কারণটা হচ্ছে যে এমন কিছু জায়গায় এমন কিছু কণা রয়েছে মৃত্তিকার, যারা কিন্তু জলটাকে এমন ভাবে ধরে রাখে, এতটাই আকর্ষিত করে বা এতটাই আকর্ষণের মাধ্যমে ধরে রাখে, যে সহজে কিন্তু ওই জলটাকে ওই মৃত্তিকার কণা থেকে আলাদা করা যায় না, অপসারিত করা যায় না। তখন উদ্ভিদ কিন্তু সহজে মূলের মাধ্যমে ওই জলটাকে নিতে পারে না। জলটা রয়েছে মাটির মধ্যে কিন্তু জলটাকে নিতে পারছে না। তো এই জলটাকে আমরা কি বলে থাকি, অপ্রাপ্য জল বলে থাকি। মানে ব্যাপারটা হচ্ছে যে কি, যখন পৃষ্ঠটানটা বেশি হবে, পৃষ্ঠটান কি ব্যাপার সেটা আমি এখানে আলোচনা করছি না। ঠিক আছে, পৃষ্ঠটান বলতে গেলে এটা ক্লাস শেষ হয়ে যাবে। তো পৃষ্ঠটান বা বলতে পারি সোজা ভাষায় যে ওই বিভিন্ন যে কণাগুলো রয়েছে, কিসের কণা, মৃত্তিকার যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটা এতটাই বেশি হবে যে আমাদের ওই মৃত্তিকার জলটাকে খুব শক্তভাবে তারা কিন্তু ধরে রাখবে। ঠিক আছে, এবং ওই মৃত্তিকার জলটাকে যখন তারা শক্তভাবে ধরে রাখবে, তখন কিন্তু সহজে উদ্ভিদের মূল সেই জলটাকে শোষণ করতে পারবে না। তার জন্য অনেক সময় কি হয়, জলের অভাবে গাছটা মারাও যেতে পারে। তো এই জলটাকে আমরা কি বলবো, অপ্রাপ্য জল বলবো। মানে এই জলটা আমাদের কোনো, মানে উদ্ভিদের কোনো কাজে লাগছে না, জলটা রয়েছে কিন্তু সেটা নিতে পারছে না। বোঝা গেল। আর একটা রয়েছে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জল। সেটা কিরকম ব্যাপারটা, যদি বৃষ্টিপাত প্রচুর পরিমাণ হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে গেল, প্রচুর বৃষ্টিপাত হয়ে গেল, এবারে বৃষ্টিপাত হওয়ার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কি হবে, মৃত্তিকা কিন্তু জলটা সংগ্রহ করবে এবং চুঁয়ে নিচের দিকে নেমে যাবে মৃত্তিকার, কিন্তু একটা নির্দিষ্ট টাইম মানে পরে তা আর কিন্তু জলটা নিচের দিকে টানবে না, সে কিন্তু কি হবে, টোটালি সেটা কিন্তু গড়িয়ে ওপর দিয়ে, মৃত্তিকার ওপর দিয়ে কিন্তু রাস্তার উপর দিয়ে ছুটতে শুরু করবে। ঠিক আছে, তো এই যে আমাদের অতিরিক্ত জল, এই জলটা তো উদ্ভিদ গ্রহণ করতে পারছে না, যে জলটা উপরে ছুটে বেড়াচ্ছে, তাহলে এই জলটাকে আমরা বলে থাকি প্রয়োজনের অতিরিক্ত জল বলে থাকি। মানে ব্যাপারটা হয় এরকম যে আমাদের অনেক সময় কি হয় না, প্রচুর পরিমাণে কি হয় না, বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, যার ফলে অতিরিক্ত ভাবে কিন্তু আমাদের মৃত্তিকা সেই অতিরিক্ত মানে প্রচুর বৃষ্টিপাত হলে বাড়তি জলটা কিন্তু গ্রহণ করতে পারে না একটা নির্দিষ্ট সময় পর। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাবো। এটা আর একটা কারণে তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে যদি আমাদের একটা দীর্ঘ সময় ধরে কি হয় না, মাটিতে আমাদের বায়ু শূন্য অবস্থা তৈরি হয়। মাটিতে যদি কি হয়, বায়ু শূন্য অবস্থা। বায়ু শূন্য অবস্থা মানে কিরকম, আমরা বলেছিলাম যে মৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখবো যখন, তখন দেখতে পাবো যে আমাদের 25% এয়ার থাকে, 25% ওয়াটার থাকে, আমি আগের দিনও বলেছিলাম। তো সেখানে আমাদের যদি জলটা, আমাদের যদি বায়ু যদি না থাকে, মৃত্তিকার মধ্যে কি হয়, যদি বায়ু যদি না থাকে, বায়ু কখন থাকবে না, ভালো করে একটা জিনিস খেয়াল কর, আমাদের যে কণাগুলো রয়েছে মৃত্তিকার, এই মৃত্তিকার কণাগুলোর মধ্যে আমাদের কি থাকছে না, জল এবং বায়ু পরস্পর মিশে থাকছে। এবারে যদি মনে কর প্রচুর বৃষ্টিপাত হলো, তখন এখানে যে বাতাসগুলো প্রথমে ছিল, সেই বাতাসগুলো কিন্তু সেখানে আর থাকবে না, সেগুলো কিসে ভরাট হয়ে যাবে, জল দ্বারা ভরাট হয়ে যাবে পুরোপুরি ভাবে। তাহলে বায়ু শূন্য অবস্থা তৈরি হয়ে গেল। তাহলে তার মানে তো ব্যাপারটা একই দাঁড়ালো, যে প্রচুর যখন বৃষ্টিপাত হয়ে যাবে, মাটিটা প্রচুর সম্পৃক্ত হয়ে যাবে জলে, বাতাস একদম থাকবে না মাটিতে। ঠিক আছে, তখন কিন্তু কি হবে, অতিরিক্ত যে জলটা বৃষ্টিপাতে সেটা কিন্তু ওপর দিক আমাদের ছুটে বেড়াবে, তখন কিন্তু সেই জলটা সংগ্রহ করতে পারবে না। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো প্রয়োজনের অতিরিক্ত জল বা সুপারফ্লুয়াস ওয়াটার। বোঝা গেল, তো এটা কিন্তু আমার কি করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এগুলো গেল আমাদের জলের যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, সেগুলো আর দু একটা জিনিস। এবারে আর কয়েকটা কনসেপ্ট রয়েছে, সেগুলো জানলে আমাদের এখান থেকে হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের কি, এখানে কতগুলো আমাদের কোএফিসিয়েন্ট রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল,
এরপরে আমাদের কতগুলো কি রয়েছে না, কতগুলো আমাদের মৃত্তিকার মানে জল ধারণের কিছু বৈশিষ্ট্য রয়েছে বা জলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো একটু দেখে নেয়। ফার্স্ট হচ্ছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা যেটাকে আমরা যদি বাংলায় বলি, বাংলা হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা মাটির জল ধারণ ক্ষমতা। মাটির জল ধারণ ক্ষমতা আমরা নর্মালি জানি যে মাটি যে জলটাকে ধরে রাখতে পারছে, সেই জলটাকে আমরা কি বলছি, মাটির জল ধারণ ক্ষমতা বলছি। ঠিক আছে, এবারে এই যে মাটির যে জল ধারণ ক্ষমতা, সেটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। তার মধ্যে একটা হচ্ছে গ্রথনের উপরে। তোদেরকে আমি আগের দিনও বলেছিলাম যে গ্রথনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি না, স্যান্ড, সিল্ট আর ক্লে, বালুকণা, পলিকণা এবং কাদাকণা। ঠিক আছে, তার মধ্যে আমি বলেছিলাম যে বালুকণার যে কণাগুলোর যে আমাদের আকৃতি, সেগুলো অনেক বড় হয় এবং এদের মাঝে যে আমাদের পোর স্পেস বা যেটা সছিদ্রতা বলেছিলাম, দুটো কণার মাঝের যে গ্যাপটা, সেটা অনেক বেশি হয়। যার ফলে কি হয় না, সহজে জল কিন্তু নিচের দিকে চলে আসে, মানে উপরে জল ঢাললে নিচে কিন্তু গড়িয়ে চলে আসে। তার মানে কি, বেলে মাটির কিন্তু কি হবে, আবার কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা জল ধারণ ক্ষমতা খুব একটা বেশি হবে না বা একবারেই কম হবে। ঠিক আছে, তার তুলনায় আমি যদি কোনো কাদা মাটিতে যাই বা ক্লে যেটাকে বলছি আমরা, সেখানে আমাদের সূক্ষ্ম 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 কণা হওয়ার জন্য কি হবে না, মৃত্তিকা যখন জল যখন উপরে ঢালবো, তখন কি হবে, ওই মৃত্তিকার কণাগুলোর যে ফাঁক বা গ্যাপ, সেই গ্যাপের মধ্যে যেমন জলটা আটকে থাকবে, ঠিক একই রকম ভাবে উপরের স্তরেও কিন্তু জলটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কি থাকবে না, ধরে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বালি কণার তুলনায় কিন্তু কাদা কণার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওয়াটার হোল্ডিং যে ক্যাপাসিটি, সেটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট রয়েছে আমাদের কি, নেক্সট রয়েছে আমাদের ময়েশ্চার ইকুইভ্যালেন্ট বলে একটা কথা রয়েছে। ঠিক আছে, ময়েশ্চার ইকুইভ্যালেন্ট, এক সেকেন্ড, এর বাংলাটা হচ্ছে, দাঁড়া, ইকুইভ্যালেন্ট নয় অ্যাকচুয়ালি, এটা ইংলিশ টার্মটা একটু গোলমাল আছে। এটা ময়েশ্চার ইকুইভ্যাটেন্ট বটে এটা। ঠিক আছে, ইকুইভ্যাটেন্ট বা বাংলা যদি বলি তাহলে হচ্ছে আর্দ্রতা তুল্যাঙ্ক। আর্দ্রতা তুল্যাঙ্ক, আর্দ্রতা তুল্যাঙ্ক, আর্দ্রতা তুল্যাঙ্ক ব্যাপারটা কিরকম না, আমাদের সাধারণভাবে মাটি যে পরিমাণ জল ধরে রাখে তাকে তার আর্দ্রতা তুল্যাঙ্ক বলা হয়। ঠিক আছে, সিম্পল জিনিস, সাধারণভাবে মাটি যে জলটা ধরে রাখছে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি আর্দ্রতা তুল্যাঙ্ক, সোজা কথায়। এবারে নেক্সট আমাদের রয়েছে কি, নেক্সট রয়েছে আমাদের হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট বা জল কোষাঙ্ক, যেটাকে বাংলায় বলে থাকি জল কোষাঙ্ক বা হাইগ্রোস্কোপিক, হাইগ্রোস্কোপিক, হাইগ্রোস্কোপিক কি বলছি, হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট হয়েছে, হাইগ্রোস্কোপিক। তাহলে হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবি। তো আমরা হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝবো, হাইগ্রোস্কোপিক ওয়াটার আমরা বুঝেছি। ঠিক আছে, তাহলে হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো। তো এখানে একটা জিনিস মাথায় রাখবি যে আমাদের কোনো একটা শুকনো মাটি, সেই শুকনো মাটিকে যদি আমরা খোলা কোনো আকাশে বা খোলা বাতাসে যদি রেখে দিই আমরা, তাহলে বায়ুমণ্ডল থেকে যে জলীয় বাষ্পটা শোষণ করতে পারবে, সেটাকে বলা হচ্ছে তার হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট। খুব ভালো করে জিনিসটা বুঝ। একটা তোর শুকনো মাটি, সেই শুকনো মাটিকে তুই কি করলি, তুই এমন একটা জায়গায় রেখে দিলি যে খোলা বাতাসে রেখে দিলি ধর। ঠিক আছে, যে বাতাসটাতে আর্দ্রতা রয়েছে, মানে বাতাসে জলীয় বাষ্প রয়েছে। এবার বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, সেই বাতাসের জলীয় বাষ্পটাকে কিন্তু কি করবে, এই মৃত্তিকার কণাগুলো কিন্তু কিছুটা হলেও আকর্ষণ করবে, কিছুটা হলেও কি করবে, আকর্ষণ করবে নিচের দিকে। এটা মৃত্তিকা ধর, এই মৃত্তিকার যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো কি করে, বাতাসের চারিদিকে যে জলীয় বাষ্প রয়েছে কিছুটা পরিমাণও সে কিন্তু নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে বলা হচ্ছে যে একটা শুষ্ক মাটি বা শুকনো মাটি, সেটা যখন খোলা বায়ুতে আমি রেখে দেবো, তখন কিন্তু বায়ুমণ্ডল থেকে যে জলীয় বাষ্প শোষণ করে, সেই শোষণ করা জলীয় বাষ্পটা নির্ভর করবে কার উপরে, নির্ভর করবে বায়ুতে কতটা জলীয় বাষ্প রয়েছে, মানে বাতাসে কতটা আর্দ্রতা রয়েছে এবং বাতাসের কতটা তাপমাত্রা রয়েছে, এই দুটোর উপরে। ঠিক আছে, এবং এই জলটাকে আমরা শোষিত জল বলে থাকি। এবং এই যে আমাদের জলটা শোষণ করতে পারছে, কতটা পরিমাণে জল বা জলীয় বাষ্প শোষণ করতে পারছে, এটাকে আমরা বলছি তার হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট। সোজা ভাষায় মনে রাখি জিনিসটা, একটা শুকনো মাটি আমরা বাতাসে ফেলে রাখলাম, সেটা বাতাস থেকে কতটা জলীয় বাষ্প আমাদের সংগ্রহ করতে পারছে, তার পরিমাণটাকে আমরা কি বলছি, আমরা বলছি যে এটা হচ্ছে হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট বা জল কোষাঙ্ক বলে থাকছি। বোঝা গেল কি বললাম।
এটা অ্যাকচুয়ালি ধরা হয় যে যেখানে আমাদের 100% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, ওটাকে আপেক্ষিক আর্দ্রতা আমি পড়িয়েছি ক্লাইমেটোলজিতে, বা রিলেটিভ হিউমিডিটি যেটাকে বলে থাকি, যেখানে আমাদের জলীয় বাষ্প যতটা ধরার ক্ষমতা রয়েছে বাতাসে ততটাই জলীয় বাষ্প যদি থাকে তখন তাকে আমরা 100% আপেক্ষিক আর্দ্রতা বলি। তো এইরকম জায়গায় যখন মৃত্তিকাকে আমি ফেলে রেখে দেবো তখন বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প শোষণ করতে পারবে সেই জায়গাতে সেই পরিমাণটাকে আমরা বলবো যে কি হাইগ্রোস্কোপিক নিউক্লিয় বলবো, সরি হাইগ্রোস্কোপিক কোএফিসিয়েন্ট বলবো। বোঝা গেল? এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওই মৃত্তিকার জলীয় বাষ্পের যে আকর্ষণ করার ক্ষমতা, বা যেটা একটু আগে আমি তোকে বললাম অ্যাডহেশন যে প্রপার্টি সেটা কতটা পরিমাণে রয়েছে। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা ছিল আমাদের উইল্টিং পয়েন্ট। উইল্টিং পয়েন্টটা তো বলে দিলাম, ওটা অ্যাকচুয়ালি উইল্টিং কোএফিসিয়েন্টও বলা হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো উইল্টিং কোএফিসিয়েন্ট বা উইল্টিং পয়েন্ট যেটা মনে রাখ একই জিনিস, যে পর্যায়ে কি হচ্ছে না আমাদের মৃত্তিকা এতটাই শুকিয়ে যাচ্ছে যে উদ্ভিদ কিন্তু আর জল সংগ্রহ করতে পারছে না এবং উদ্ভিদটা কিন্তু মারা যাচ্ছে আস্তে আস্তে। তো এটাকে বলা হয় আমাদের কি না উইল্টিং পয়েন্ট বা উইল্টিং কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই কটা জিনিস এখান থেকে যদি মনে রাখতে পারিস, এর বাইরে কিন্তু এখান থেকে আর সেরকম ভাবে কিছু আসবে না, বা এর বাইরে কিন্তু এখান থেকে কিছু নেই আর, ঠিক আছে? তো এই জিনিস তিনটে আমার কিন্তু এই জিনিস তিন চারটে কিন্তু আমার কিন্তু মনে রাখতে হবে। বল এই জায়গা থেকে কিন্তু তোরা বুঝতে পারলি কিনা বল, এর বাইরে কিছু নেই এখানে আর, ঠিক আছে? যেগুলো বললাম এগুলো যদি মনে রাখিস, এর বাইরে কিন্তু আর এখানে কিছু নেই, মানে আমাদের আর্দ্রতার যে পার্টটা। এখান থেকে বল যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা থাকে তাহলে বলবি তখন, পরে ক্লাসটা একবার দেখে নিবি তখন, ঠিক আছে? এবারে আমাদের এখান থেকে আমাদের যেটা জানতে হবে, আমাদের এটা গেল আর্দ্রতা বা এটা বললাম আমি ময়েশ্চারটা বললাম, ঠিক আছে? এবারে তোকে একটা জিনিস এখান থেকে ভালো করে একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের আগের দিন যেটা পড়াচ্ছিলাম না মৃত্তিকার গঠন বা মৃত্তিকার গঠন, সেটা তো গুরুত্বপূর্ণ কেন? মৃত্তিকার গঠন বা মৃত্তিকার গঠন পড়বো কেন সেটাকে আগের দিন আমি মানে বলা হয়নি, আমি তো টাইমের জন্য বলা হলো না, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। তো সে কেন অত গুরুত্বপূর্ণ? তাহলে মৃত্তিকার গঠন, মৃত্তিকার গঠন ভালো করে মনে রাখবে, এই দুটো কোশ্চেন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মৃত্তিকার গঠন যেগুলো ওখানে আছে ওখানে দেখবি লাস্টে বা প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে, মানে গঠনের পরে বা গঠনের পরে দেখবি তার গুরুত্ব লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে ওই গঠনের গুরুত্ব কিন্তু এক্সামে পড়তে পারে, 2 নম্বরও পড়তে পারে, 4 নম্বরও পড়তে পারে, শুধুমাত্র গঠনের গুরুত্ব বলে দিল, বা বলে দিল গঠনের গুরুত্ব কি মৃত্তিকার ক্ষেত্রে বলে দিতে পারে, বা গঠন এবং গঠনের পার্থক্য কি, এই তিনটে কোশ্চেন খুব ভালো করে করে যাবি, বা পুরোটাই কিন্তু মানে যেটা বলেছি সেগুলো করে যাবি, ঠিক আছে? তাহলে মৃত্তিকার গঠনের গুরুত্বগুলো আমরা এক এক করে জানবো, যে কি কি গুরুত্ব রয়েছে, কি কারণে আমাকে মৃত্তিকার গঠনটা এত বাদ ধরে পড়তে হচ্ছে বা এত ভালোভাবে পড়তে হচ্ছে। ফার্স্ট হচ্ছে প্রবেশ্যতা, মৃত্তিকার প্রবেশ্যতা, বা যেটাকে আমরা কি বলে থাকি পারমিয়াবিলিটি বলে থাকি। পারমিয়াবিলিটি প্রবেশ্যতা মানে কোন একটা জল, সেই জলটা কতটা প্রবেশ করতে পারছে মৃত্তিকার মধ্য দিয়ে, সেটাকে আমরা বলছি তার প্রবেশ্যতা। তাহলে মৃত্তিকার প্রবেশ্যতাটা আমরা কিসের উপর নির্ভর করছে? নিশ্চয়ই গ্রথনের উপরে। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে আমাদের যে স্যান্ড, সিল্ট এবং ক্লে, এই তিনটে জিনিস আমাদের রয়েছে, আমাদের মেইনলি গ্রথনের ক্ষেত্রে ধরা হয়, বালি, পলি এবং কাদা। তাহলে সেক্ষেত্রে আমি বলেছি বারবার ধরে যে বালি যেহেতু কি হয় না, তার যার গ্রথনটা অনেক মোটা হয়, মানে গ্রথনটা মোটা মানে কি, মানে বালির যে কোনাগুলো সেই কোনাগুলো এতটাই বড় হয়, তাদের মধ্যে যে গ্যাপটা বা পোর স্পেস যেটাকে আমরা বলে থাকি ইংলিশে, বা পোরোসিটি যেটাকে বলে থাকি আমরা, সেটা কিন্তু অনেক বেশি হয়। যার ফলে কি হয় না, সহজে জল কিন্তু আমাদের নিচের দিকে চলে যায় উপরে ঢাললে। তো এই নিচের দিকে যত তাড়াতাড়ি যাবে তার প্রবেশ্যতা তত বেশি। তাহলে আমাকে যদি বলে যে কোন মাটির প্রবেশ্যতা বেশি, তাহলে আমি অলরেডি বলবো যে এটা হচ্ছে আমাদের কি বেলে মাটির। বেলে মাটির প্রবেশ্যতা আমাদের বেশি হবে। কেন বেশি হবে? তার কারণ তার গঠনটা আমাদের মোটা বলে, বা গঠনটা আমাদের স্থূল বলে, গঠনটা আমাদের অনেক বেশি বলে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে গঠনটা যদি তুই না জানিস, তুই তাহলে বলবি কি করে যে কোন মাটির প্রবেশ্যতা বেশি? আবার কাদা মাটির ক্ষেত্রে আমরা দেখবো তার গঠনটা অনেক সূক্ষ্ম। গঠন সূক্ষ্ম মানে কি? গঠন সূক্ষ্ম মানে হচ্ছে কাদার যে কোনাগুলো রয়েছে, এই দুটো কোনা বা যে কোনাগুলো রয়েছে তাদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা খুব কম। এত সূক্ষ্ম হয় কোনাগুলো যে তাদের মধ্যে গ্যাপটা খুব কম হয়। ফলে জল কিন্তু সহজে উপরে ঢাললে সহজে কিন্তু নিচের দিকে খুব তাড়াতাড়ি নেমে যেতে পারে না। তাহলে আমি যদি গ্রথনটা না জানি, তাহলে আমি বুঝবো কি করে যে কোন মাটিতে আমার জল ধারণ ক্ষমতা, কোন মাটির প্রবেশ্যতা বেশি আর কোন মাটির প্রবেশ্যতা কম? তাহলে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সে কারণেই আমি দেখতে পাই যে কাদা যেহেতু আমাদের সূক্ষ্ম গঠনের হয়, তার জন্য কিন্তু প্রবেশ্যতা আমাদের কি হয় না কম হয়। এবং আমরা দেখতে পাবো যে আমাদের যে বালি মাটি বা বেলে মাটি, সেখানে কিন্তু দেখতে পাবো কি না আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু কি হয় না আমাদের কিন্তু জল নিচের দিকে চলে যায়, মানে প্রবেশ্যতা অনেক বেশি। আর দোআঁশ মাটি যেটা, যেখানে আমাদের কাদা, পলি, বালি এবং কাদার যে
অনুপাতটা সমান থাকার জন্য আমাদের কিন্তু কিছুটা পরিমাণ জল উপরে থাকে এবং কিছুটা পরিমাণ জল ধীরে 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 নিচের দিকে নামতে থাকে, মানে এটা আদর্শ অবস্থা আর কি। ঠিক আছে, একদমই যে জল ধরে রেখে দিচ্ছে উপরে এরকমও নয়, আবার একদমই যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে নিচের দিকে সেরকমও নয়, মাঝামাঝি অবস্থা। তার জন্য দোআঁশ মাটিতে চাষবাস ভালো হয়, আমরা জানি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাকে জানতে হচ্ছে। ফার্স্ট হচ্ছে প্রবেশ্যতা। সেকেন্ড যেটা আমাদের রয়েছে জল ধারণ ক্ষমতা। একই রকম ভাবে জল ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা বা যেটাকে একটু আগেই বললাম আমি, কি একটু আগেই বললাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। ঠিক আছে, জাস্ট একটু বলে দিচ্ছি আমি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের গঠন যত হালকা হবে, মানে গঠনটা যত আমাদের কি হবে না, যত আমাদের ভারী হবে। তাহলে সেক্ষেত্রে ভারী বলতে কি, মানে সরি হালকা বলতে কি, হালকা বলতে গঠনটা যত বড় হবে, মানে বেলে মাটি। যত বেলে মাটির ক্ষেত্রে কি দেখা যায়, গঠনটা অনেক বড় হয়, মানে আমাদের কণাগুলো অনেক বড় বড় হয়। তার ফলে দেখতে পাবো কি না, সহজে জলটা কি হবে, জলটা আমাদের নিচের দিকে চলে যাবে। কিন্তু কাদা কোনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, জলটা সহজে নিচের দিকে যাচ্ছে না, উপরে ধরে রয়েছে। তাহলে সে কারণে আমরা বলতে পারি যে আমাদের কাদা কোনার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বা জলধারণ ক্ষমতা বেশি, বেলে মাটির কিন্তু কম। বোঝা গেল এটা? তাহলে সেক্ষেত্রে আমি যদি গঠনটা না বুঝি, কোন মাটির গঠনটা কিরকম রয়েছে, টেক্সচারটা কিরকম রয়েছে, মাটির কণাগুলো কিরকম রয়েছে, তাহলে আমরা বলতে পারবো না জিনিসগুলো। তাহলে এটা 2 নাম্বার হলো। 3 নাম্বার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের উর্বরতা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবি। উর্বরতা, উর্বরতাটা মানে কিভাবে এফেক্ট করছে আমাদের, মানে গঠনটা কিভাবে উর্বরতাটাকে এফেক্ট করছে। তো এখানে একটা জিনিস মনে রাখবি যে আমাদের, তোদেরকে একটা জিনিস বলেছিলাম আমি, যে কাদা কোনার ক্ষেত্রে কাদা যে কোনাগুলো রয়েছে সেই কোনাগুলো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ঋণাত্মক আয়নযুক্ত হয়। কাদার যে কোনাগুলো হয়, যে কাদার কোনাগুলো ঋণাত্মক আয়নযুক্ত, মানে নেগেটিভ চার্জ হয়। আমরা জানি তো যে আমাদের আয়ন দু ধরনের হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। আমরা জানি ব্যাটারির ক্ষেত্রে বল, যে কোনো ক্ষেত্রে বল, তো নেগেটিভ আর পজিটিভ দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আমাদের ধনাত্মক যেটা পজিটিভ আর ঋণাত্মক হচ্ছে নেগেটিভ। তাহলে কাদার যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো কিন্তু কি হয় না, নেগেটিভ চার্জ যুক্ত হয়, মানে সেটা ঋণাত্মক হয়। এবারে যদি ঋণাত্মক হয় তাহলে ও কি করবে, ও ধনাত্মক জিনিসগুলোকে নিজের দিকে টানবে। ঋণাত্মক কি করবে, সবসময় ধনাত্মক গুলোকে বা পজিটিভ গুলোকে টানবে। আমরা তো জানি যে আয়নের ধর্ম কি, নেগেটিভ পজিটিভকে টানে। ঠিক আছে, তাহলে আমাদের যদি নেগেটিভ হয় কাদা কণাটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, পজিটিভ জিনিসগুলোকে টানবেও। এবারে পজিটিভ কি কি রয়েছে, যেমন পজিটিভ আমাদের হতে পারে ক্যালসিয়াম, ধনাত্মক তড়িৎযুক্ত ক্যালসিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ফসফরাস, সোডিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে সব আমাদের ধনাত্মক, এগুলো হচ্ছে সব ধনাত্মক, মানে এগুলো পজিটিভ। তাহলে এই যে পজিটিভ গুলো, এগুলো কোন দিকে যাবে, এগুলো কাদা করা টানবে। কাদা যেহেতু ঋণাত্মক নিজে, তাহলে সে কি করবে, এই সমস্ত ধরনের যে আমাদের খনিজ মৌলগুলো রয়েছে বা পুষ্টি মৌলগুলো রয়েছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, ফসফরাস, সোডিয়াম, নাইট্রোজেন, এগুলোকে নিজের দিকে টানবে। তার ফলে আমরা কি দেখতে পাবো না, ওই যে কাদা কোনা, সেই কাদা কোনার যে পৃষ্ঠদেশ বা কাদা কোনার যে গায়ে আমাদের কিন্তু এই ধরনের ধনাত্মক আয়নগুলো প্রচুর পরিমাণে লেগে থাকে। এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, কাদা কোনা নিজের ঋণাত্মক ও ধনাত্মক গুলোকে টানছে। ধনাত্মক কি টানছে, ধনাত্মক খনিজ গুলোকে টানছে। এবার খনিজ যেগুলো রয়েছে আমি বলছি ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো তো পুষ্টি মৌল, যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে বিকাশে সাহায্য করে। তাহলে কাদা কোনা আমাদের কি হবে, কাদা কোনা কিন্তু প্রচন্ড উর্বর একটা মাটি হয়ে যাবে। কারণ কি, সে নিজের ঋণাত্মক ধনাত্মক খনিজ মৌলগুলোকে টানছে। তার ফলে কি হচ্ছে, নিজে একটা কি হচ্ছে, উর্বর মাটি তৈরি হয়ে যাচ্ছে। এবারে কাদা মাটিতে সেই কারণে কি দেখতে পাবো আমি, সেই কারণে দেখতে পাবো যে উদ্ভিদ বা বিভিন্ন বড় বড় যে উদ্ভিদ, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি মৌল ওই কাদা মাটি থেকে তারা কিন্তু পেয়ে থাকে। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি গঠনটা না বুঝি, আমরা যদি কাদা কোনার চার্জটা না বুঝি যে ওটা কি ধরনের আয়ন রয়েছে, বা উর্বরতাটা কি, মানে টেক্সচারটা যদি না বুঝি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সেটা উর্বরতা কতটা সেটা বোঝা সম্ভব নয়। তাহলে কাদা কোনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সব দিকে, মানে উর্বরতা বলার ভুল হবে, মানে সব সব খনিজগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার আকর্ষণ করার ক্ষমতা অনেক বেশি। কারণ কাদা কোনা নিজে হচ্ছে আমাদের নেগেটিভ, মানে চার্জ যুক্ত বা ঋণাত্মক ধর্মী। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও আমাদের রয়েছে কিনা, এছাড়াও আমরা দেখতে পাবো কি না, মাটির যে গঠন, সে গঠনটা কিরকম হবে, গঠনের উপরে নির্ভর করছে মাটির গঠনটা কিরকম হবে, মানে টেক্সচারের উপরে নির্ভর করছে মাটির স্ট্রাকচারটা কিরকম হবে। তাহলে বলছে যে আমার যদি গঠনটা অনেক স্থূল হয়, মানে মোটা হয়, যেমন বালি, সেক্ষেত্রে কিন্তু গঠনটা কিন্তু কি হবে না, শক্ত হবে না, সুগঠিত হবে না। কিন্তু সূক্ষ্ম গঠন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গঠনটা কি হবে, গঠনটা অনেক বেশি কিন্তু মজবুত হবে। বোঝা গেল? এখন জানি তো, নর্মালি জানি তো, আমরা বালি যদি হাতে নিই, বালিটাকে তুই জল দিয়ে যদি মাখিস, সেটা কিন্তু টাইট হবে, কখনোই কখনোই টাইট হবে না। কিন্তু কাদা যদি তুই শুকনো কাদা নিস, সেটা যদি জল হালকা দিস, সেটা আস্তে 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 কি হবে, সেটা টাইট হবে। যত শক্ত হবে তত আরো বেশি টাইট হবে এটা। তাহলে আমার এই গঠনটার উপরে নির্ভর করছে যে মাটিটা কতটা গঠনটা শক্ত রয়েছে না নরম রয়েছে। তাহলে
যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বালি বালি হচ্ছে আমাদের স্থূল গ্রথন, মানে মোটা কোনাগুলো অনেক মোটা বা গ্রথনটা অনেক মোটা, সেক্ষেত্রে তার গঠনটা কি হবে, গঠনটা অত বেশি শক্ত হবে না, দুর্বল প্রকৃতির হবে। অন্যদিকে কাদার কণাগুলো দেখতে পাবো যে সূক্ষ্ম প্রকৃতির হওয়ার জন্য তাদের মধ্যে অনেক বেশি আকর্ষণ বল বেশি, যার ফলে দেখতে পাবো কি না তাদের মধ্যে আমাদের আকর্ষণ বল বেশি হওয়ার জন্য আমাদের গঠনটাও কিন্তু অনেক মজবুত হয়ে থাকে। বোঝা গেল? এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এছাড়াও বায়ু চলাচলের যে ব্যাপারটা, ঠিক আছে, বায়ু চলাচল আমরা বলেছিলাম যে মাটির ক্ষেত্রে বায়ু থাকে, তার বায়ু চলাচলের যে ব্যাপারটা সেটা তোরা নিজেরাও বলতে পারবি যে আমাদের যখন কোনাগুলো অনেক বড় হবে, মানে বালি মাটির ক্ষেত্রে বা বেলে মাটির ক্ষেত্রে, যেখানে বালির কোনাগুলো অনেক বড় হয় বা মোটা হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা বেশি থাকে, যার ফলে বায়ু সহজেই চলাচল করতে পারবে। কিন্তু আমাদের সূক্ষ্ম গঠন যেগুলো কাদা মাটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ছিদ্রের অভাবে বায়ু চলাচল কিন্তু কম হবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও উদ্ভিদের যে শিকড়, সেই শিকড়ের বিস্তারটা কিরকম হবে, আমরা দেখতে পাবো যে আমাদের হালকা গ্রথন যেগুলো, মানে বালি মাটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো গাছের শিকড় সহজেই মাটির তলে চলে যাচ্ছে। কারণ কি, সেটা আলগা তো, আমি একটু আগেই বললাম গঠনটা আলগা হয়। তাহলে বালির ক্ষেত্রে মাটির শিকড়টা কি হবে, বালি মাটির ক্ষেত্রে উদ্ভিদের শিকড়টা কিন্তু সহজেই নিচের দিকে চলে যাবে। কিন্তু আমার কাদা কোনার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা সহজে কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে এই সমস্ত জিনিসগুলো আমার কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি গঠনের গুরুত্ব লিখবো। ঠিক আছে? একই রকম ভাবে আমাকে জানতে হবে যে গঠনের কি গুরুত্ব রয়েছে, মানে মাটির যে গঠন, এগুলো হচ্ছে গঠনের গুরুত্ব, গঠন টেক্সচার। এবারে গঠনের কি গুরুত্ব রয়েছে, গঠনের গুরুত্ব সেটা আমি একটু হালকা করে বলে দিচ্ছি। তাহলে গঠনের গুরুত্বের ক্ষেত্রে কি বলবো, গঠনের গুরুত্ব ওই অলমোস্ট কাছাকাছি, একটু জাস্ট চেঞ্জ হবে। তাহলে মাটিতে জল এবং বায়ুর উপস্থিতি, মাটিতে জল ও বায়ুর উপস্থিতি কিরকম রয়েছে, বায়ুর উপস্থিতি সেটা কিন্তু আমাকে দেখতে হবে যে আমাদের গঠনের উপরে কিন্তু নির্ভর করছে। ঠিক আছে? তাহলে আমাদের গঠন বলতে আমরা অ্যাকচুয়ালি কি জিনিসটাকে বুঝি, আমরা প্রথম দিন পড়েছিলাম যে পেড বলে একটা কথা পড়েছিলাম, যে পেড হচ্ছে কি না মৃত্তিকার একদম বলতে পারি যে ক্ষুদ্রতম যে এককটা আর কি, মানে সোজা ভাষায় বলি, যদিও ক্ষুদ্রতম একক বলা ঠিক নয়, মানে মৃত্তিকার যে গুটিটা বলছি, যেটা প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে আর কি, গোল গোল যে গুটিটা, সেটাকে আমরা কি বলছি, মৃত্তিকার পেড বলছি। তাহলে এই পেডটাই অ্যাকচুয়ালি গঠন। তাহলে মৃত্তিকার এই যে পেড, এই পেডের মধ্যে যদি অনেক ফাঁক থাকে, তাহলে কি হবে, সেখানে কিন্তু জল এবং বায়ু সঞ্চিত হবে এবং সহজে চলাচল করতে পারবে। তো এটা মাথায় রাখতে হবে যে মৃত্তিকার যে পেড, সেই পেডের মধ্যে যদি ফাঁক থাকে, প্রচুর জল এবং বায়ু কিন্তু সঞ্চিত থাকে এবং সেটা চলাচল করতে পারে সহজে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অনুশ্রাবণ হার বা ইনফিল্টারেশন রেট। ইনফিল্টারেশন রেট বা অনুশ্রাবণ হার। ইনফিল্টারেশন বলতে কোনটাকে বোঝায়, মৃত্তিকা রয়েছে, বৃষ্টিপাত হলো, সেটা কত দ্রুত নিচের দিকে নামছে, ঠিক আছে, বা দ্রুত বলবো না, অ্যাকচুয়ালি মৃত্তিকার মধ্য দিয়ে জল যে চুঁয়ে নিচের দিকে নামছে, এটাকে আমরা ইনফিল্টারেশন বলে থাকি। কি বললাম, ইনফিল্টারেশন মানে হচ্ছে মৃত্তিকা রয়েছে, মৃত্তিকার উপরে বৃষ্টিপাত হলো, তাহলে বৃষ্টিপাতটা আমাদের এই যে চুঁয়ে চুঁয়ে আস্তে আস্তে মৃত্তিকার অভ্যন্তরে বা ভেতরে প্রবেশ করছে, ঠিক আছে, তো এই প্রক্রিয়াটাকে আমরা ইনফিল্টারেশন বলছি। তো ইনফিল্টারেশনের রেটটা কতটা রয়েছে সেটা কিন্তু নির্ভর করছে মৃত্তিকার গঠনের উপরে। ঠিক আছে? যদি আমাদের এরকম হয় যে অনুকূল গঠনযুক্ত হয়, ঠিক আছে, এবং মাটির মধ্যে আমরা যদি দেখি যে আমাদের যে পেড গুলো রয়েছে, সেই পেড গুলোর মধ্যবর্তী ফাঁক যদি অনেক বেশি হয়, তাহলে সহজেই কি হবে, সহজেই আমাদের কিন্তু এই জলটা নিচের দিকে চলে আসতে পারবে। বোঝা গেল? তাহলে ইনফিল্টারেশন রেটটা বেশি হবে। তাহলে পেড গুলো যদি আমাদের অনেক বড় বড় আকৃতির হয়, তাদের মাঝের বা মধ্যবর্তী যে ফাঁক, সেই ফাঁকের মধ্য দিয়ে জলের কিন্তু অনুপ্রবেশটা আমাদের কিন্তু মানে ভালো মতো হয় এবং সেটা কিন্তু যার ফলে আমরা দেখতে পাবো ইনফিল্টারেশন যে রেট, সেটা কিন্তু অনেক বেশি হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 নাম্বার যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে মৃত্তিকার ক্ষয় রোধ বা মৃত্তিকার ক্ষয়। ঠিক আছে? মৃত্তিকার ক্ষয় রোধ বা মৃত্তিকার ক্ষয়, সয়েল ইরোশন যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? যদি কোনো মাটি যদি গঠনহীন হয়, আমরা গঠনহীনও দেখেছি, স্ট্রাকচারলেস আমরা পড়েছি মৃত্তিকা গঠনের ভাগগুলো। সেই গঠনহীন যদি মাটি হয়, তাহলে সেখানে কি হবে, মৃত্তিকার গঠন যদি নাই থাকে, তাহলে তার কণাগুলো কি হয়, কণাগুলো আমাদের দেখতে পাবো যে আলগা অবস্থায় থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মৃত্তিকার ক্ষয় কিন্তু খুব দ্রুত হবে। আমি যদি দেখি যে আমাদের মৃত্তিকার গঠনটাই ঠিকঠাক নেই, মৃত্তিকার একটা নির্দিষ্ট গঠনই নেই, তাহলে মৃত্তিকার কণাগুলো আলগা থাকবে, আর আলগা জিনিসকে কিন্তু সহজেই কিন্তু ক্ষয় করে নিয়ে চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মৃত্তিকার ক্ষয় কিন্তু খুব দ্রুত হবে। কিন্তু যদি এরকম মৃত্তিকা হয় যার গঠনটা খুব ভালো রয়েছে, কণাগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে, ভালো পেড সৃষ্টি হয়েছে, তখন কিন্তু জল মাটিতে সহজে প্রবেশ করে যায়, যার ফলে আমরা দেখতে পাবো মৃত্তিকার ক্ষয় হবে না। মৃত্তিকার ক্ষয় কখন হবে,
মৃত্তিকার ক্ষয় তখনই হবে যখন বেশিরভাগ জলটাই মাটির তলে ঢুকছে না, মাটির ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছে। তোরা দেখিস না রাস্তার ধারে যখন যেদিকে জল ছুটে রাস্তার ধারে, মানে রাস্তার যে ফুটপাথটা বা যে মাটিটা বরাবর জল ছুটছে যখন বৃষ্টিপাত হয় প্রচুর, তখন দেখবি আস্তে আস্তে খাল হয়ে যায় জায়গাটা। প্রচুর বৃষ্টিপাত কয়েকদিন ধরে হওয়ার পরে ওই জায়গাটা খাল হয়ে যায়। কারণ কি? কারণ ওই জায়গাটায় লাগাতার জল যাওয়ার ফলে কিন্তু খাল হয়ে গেছে। বা যদি বাড়িতে যদি টিন বা অ্যাডভেস্টার থাকে তাহলে দেখতে পাবি যে ওই টিন বা অ্যাডভেস্টারের জলটা যেখানে পড়ছে বারবার ধরে সেখানে কিন্তু প্রচুর গর্ত হয়ে যায়, লম্বা লম্বা গর্ত হয়ে সেটা একটা বিশাল পরিমাণে কিন্তু কি করে খাল করে দেয় জায়গাটা। ঠিক আছে? তাহলে সেটা কি হচ্ছে? সেটা আমাদের বৃষ্টির জলটা নিচে না যাওয়ার ফলে বা একটা উপর থেকে নিচে জলটা পড়ার ফলে আমার কিন্তু ক্ষয়টা করছে। একই রকম এখানেও হয় মৃত্তিকার ক্ষেত্রে। বৃষ্টির জলটা যদি আমাদের সহজে নিচে চলে যায় তাহলে তো মৃত্তিকার উপর দিয়ে জলটা ছুটতে পারছে না, তাহলে কিন্তু আমার মৃত্তিকার ক্ষয়টা খুব একটা বেশি হবে না। কিন্তু যখন মৃত্তিকার জলটা নিচে ঢুকতে পারছে না, সে তো উপর দিয়ে ছুটার চেষ্টা করবে মৃত্তিকার উপর দিয়ে, তখন কিন্তু মৃত্তিকাকে ক্ষয় করে নিয়ে চলে যাবে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের মৃত্তিকার ক্ষয়টা রোধ কিভাবে হবে? যদি আমি দেখি যে মাটির গঠনগুলো অনেক ভালো রয়েছে, মাটির গঠন মানে কি কণাগুলো খুব যুক্ত রয়েছে বা পরস্পরের সঙ্গে খুব ভালোভাবে পেট ভালো সৃষ্টি হয়েছে, তখন কিন্তু কি হবে? মাটিতে জলটা কিন্তু সহজে কিন্তু প্রবেশ করে যাবে, যার ফলে মৃত্তিকা ক্ষয় হবে না। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইগুলো তোরা যদি এই তিনটে মোটামুটি বললাম, এই তিনটে করলে এনাফ। ঠিক আছে? গঠনের কি আমাদের রয়েছে সেগুলো একটু দেখে নিবি যে গঠনের গুরুত্ব। ঠিক আছে? এবারে এদের মধ্যে পার্থক্যটা আলাদা করে বলার কিছু নেই, জাস্ট একবার পড়ে নিবি সিম্পল। তাহলে সেটা কিন্তু পড়লেই বুঝতে পেরে যাবে। মৃত্তিকার গঠন বলতে অ্যাকচুয়ালি আমাদের টেক্সচারটাকে বোঝানো হচ্ছে, সেখানে আমাদের ওই স্যান্ড, সিল্ট, ক্লে তিনটে আপেক্ষিক অনুপাতকে বোঝানো হয়। আর গঠন বলতে আমাদের মাটির যে কণাগুলোর সেই পারস্পরিক বিন্যাসটাকে বোঝানো হয়, সেটা কিভাবে বিন্যস্ত রয়েছে। বোঝা গেল? এবারে মৃত্তিকার গঠনের ক্ষেত্রে আমরা দেখবো যে এটা হচ্ছে একটা স্থায়ী ভৌত ধর্ম। মৃত্তিকার গঠনটা স্থায়ী, ওটা কিন্তু পার্মানেন্ট একটা প্রপার্টিজ। কিন্তু মৃত্তিকার গঠনটা কিন্তু চেঞ্জ হতে পারে। মৃত্তিকার মানে গঠন যেটা টেক্সচার কিন্তু চেঞ্জ হবে না, টেক্সচার তুই চেঞ্জ করতে পারবি না কোনোভাবে। কিন্তু মৃত্তিকার গঠনটাকে তুই কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে, তুই চেঞ্জ করবি না কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কোনো কারণে। ঠিক আছে? তাহলে সেজন্য এটাকে বলা হয় অস্থায়ী ভৌত ধর্ম, মৃত্তিকার গঠনটাকে। বোঝা গেল? আচ্ছা, মৃত্তিকার গঠন আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে এটা কিন্তু কি হচ্ছে না, অনেক সময় আমাদের চিহ্নিত করা সহজ। মৃত্তিকার গঠনটাকে কিন্তু চিহ্নিত করা খুবই সহজ, কিন্তু মৃত্তিকার গঠনটাকে সহজে তুই চিহ্নিত করতে পারবি না। তার জন্য আরো অনেক মানে মেথডস রয়েছে, সেগুলোর মাধ্যমে চিহ্নিত করতে হবে। গঠনটা সহজেই চিহ্নিত করা যায়, যেমন অনুভব পদ্ধতি আমি আগের দিনেই বলছিলাম তোদেরকে, এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যেমন টেক্সচারাল ট্রায়াঙ্গেল যেটা বলছিলাম। ঠিক আছে? তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এইটুকু মাথায় রাখবি এখান থেকে, আর বেশি জানার দরকার নেই। ফিজিক্যাল প্রপার্টিজ এটুকু জানলে আমাদের কিন্তু এখান থেকে কাজ হয়ে যাবে, মধ্যে না। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকলে বল আগের দিনের আজকের। ঠিক আছে?